হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আলোচনা করব প্যাসেজ ন্যারেশন সম্পর্কে। প্যাসেজ ন্যারেশনে যাওয়ার পূর্বে প্যাসেজ ন্যারেশনের ভিতরে কিছু সমস্যা থেকে যায়, এই সমস্যা নিয়ে আমি আলোচনা করব। তো আমরা সেন্টেন্স ন্যারেশন পারলে অবশ্যই প্যাসেজ ন্যারেশন পারবো, কারণ কয়েকটা সেন্টেন্স মিলে একটা প্যাসেজ হয়। কিন্তু এই প্যাসেজের মধ্যে কিছু ওয়ার্ড রয়েছে এবং কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো আমাদের প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তো এই সকল শব্দ বা এই সকল সেন্টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমত প্রশ্নবোধক, দ্যাট মিন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে সমস্যা হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। যদি প্রশ্নবোধক বাক্য দ্বারা অনুরোধ বোঝালে কি হবে? তো প্রশ্নবোধক বাক্য দ্বারা অনুরোধ বোঝালে নর্মালি কোনো নিয়ম, প্রশ্নবোধকের যে নিয়মটা রয়েছে সেটা ফলো না করে আমাদের এই রুলস ফলো করতে হবে। সাবজেক্ট বসাতে হবে, দেন আজ, তারপরে হচ্ছে অবজেক্ট ইউজ করতে হবে, তারপর টু ব্যবহার করে রিপোর্টেড স্পিচের ভার্ব সহ বাকি অংশ ইউজ করতে হবে। তো দেখি আমরা উদাহরণে। হি সেড টু মি, ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ। এখানে যেমন প্রশ্ন করা হয়েছে ঠিক তেমনি অনুরোধ করা হয়েছে। সো আমাদের এই রুলস ফলো করতে হবে। তো আমরা সমাধান করি। হি আস্কড মি, ওকে, হি আস্কড মি, এখানে সাবজেক্ট আস্কড অবজেক্ট, সাবজেক্ট আস্কড অবজেক্ট, ওকে। এরপরে আমরা টু ইউজ করলাম। এরপরে ভার্ব সহ, এখানে ভার্ব হচ্ছে ওপেন, ভার্ব সহ আমরা বাকি অংশ ইউজ করব। ডোর, প্লিজ হবে না, কারণ প্লিজ তার রিকোয়েস্ট বোঝাই গেছে। এরপরে যদি প্রশ্নবোধক বাক্যে ট্যাগ কোশ্চেন যুক্ত থাকে, দ্যাট মিন্স যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের এবার ট্যাগ কোশ্চেন থাকে, তাহলে আমাদের কি করতে হবে? তো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা সাধারণ নরমাল নিয়ম প্রথমে ইউজ করব, দেন অ্যান্ড ব্যবহার করে অ্যাজিউম ইউজ করতে হবে। এরপরেই সাবজেক্ট প্লাস ভার্ব। আর যদি ভার্বটা যদি হ্যাবোধক হয় তাহলে নাবোধক, এবং নাবোধক হলে হ্যাবোধক। দ্যাট মিন্স অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে এবং নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। তো উদাহরণে দেখি, হি আস্কড মি, নরমাল নিয়ম, ইফ ইয়েস নো কোশ্চেন, আই ফার্স্ট পারসন, সো আমাদের সাবজেক্টকে ধরবে হি, এম হয়ে যাবে ওয়াজ রিডিং। এরপরে আমরা ট্যাগ কোশ্চেন যুক্ত ওয়ার্ডটাকে বা ট্যাগ কোশ্চেনের অংশটাকে আমরা ন্যারেশন করব। তো এর নিয়ম হচ্ছে অ্যান্ড অ্যাজুম দ্যাট, সাবজেক্ট আবারও সাবজেক্ট হি, যেহেতু এটা নাবোধক রয়েছে সো এটা হ্যাবোধক হবে, অ্যান্ড রয়েছে এই কারণে ওয়াজ দিলাম। সো আমাদের হয়ে গেল খুব সহজেই এই ট্যাগ কোশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা। তো এরপরে দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক বাক্য থাকলে, প্রশ্নবোধক চিহ্ন থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, দ্যাট মিন্স সেন্টেন্সটা অ্যাসার্টিভ বাট পিছনে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। সো তাহলে কি করব? এই দেখুন, হি সেড টু মি, ইউ হ্যাভ গটেন এ প্লাস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ভার্ব রয়েছে। সাবজেক্ট ভার্ব থাকলে নরমালি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এর পিছনে আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেশন মার্ক। সো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে আমরা ইউজ করব। তো এ ধরনের বাক্যের ক্ষেত্রে বিং সারপ্রাইজ প্রথমে লিখতে হবে, তারপর নরমাল নিয়মে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। তো দেখি, বিং সারপ্রাইজ, বিং সারপ্রাইজ। এরপরে নরমাল নিয়মে হি আস্কড মি, হি আস্কড মি ইফ ইউ, সেম পারসন, মিলে আই হবে, আই হ্যাভ এর পরিবর্তে হ্যাড গটেন এ প্লাস। তো হয়ে গেল, খুব সহজেই আমরা প্রশ্নবোধকের সমস্যাগুলোকে সমাধান করলাম। এরপরে আমরা আরো কিছু আলোচনা করব। তো মাঝে মাঝে ভোকাটিভ কেসগুলো আমাদের মধ্যে সমস্যা তৈরি করে। তো ভোকাটিভ কেস হচ্ছে কাউকে কোনোভাবে সম্বোধন করা। তো এখানে দুটো রুল রয়েছে। একটা হচ্ছে কোনো
অবজেক্ট না থাকলে, ভোকাটিভ কেসের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট না থাকলে ভোকাটিভ কেস কি হবে, আর অবজেক্ট থাকলে কি হবে। তো চলুন দেখি। অবজেক্ট না থাকলে ভোকাটিভ কেসকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, এবং যদি ভোকাটিভ কেসের সাথে যদি অবজেক্টও থাকে তাহলে আমাদের অ্যাড্রেসিং অ্যাজ প্লাস ভোকাটিভ কেসটা ইউজ করতে হবে। তো চলুন উদাহরণ দেখা যাক। তো হি সেড মাই ফ্রেন্ড প্লিজ হেল্প মি। এখানে ভোকাটিভ কেস হচ্ছে মাই ফ্রেন্ড। তো এই মাই ফ্রেন্ড এর সামনে কোনো অবজেক্ট নেই বা এর রিপোর্টিং ভার্বে কোনো অবজেক্ট নেই। যখন এ ধরনের বাক্য থাকবে আর এ ধরনের বাক্যের ক্ষেত্রে যদি অবজেক্ট না থাকে তাহলে আমাদের অবশ্যই ভোকাটিভ কেসকেই অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তো যেহেতু রিকোয়েস্ট বোঝাচ্ছে প্লিজ, এই কারণে আমরা সেইটের পরিবর্তে রিকোয়েস্ট ইউজ করব, রিকোয়েস্টেড। এরপরে মাই ফ্রেন্ড কি অবজেক্ট হিসেবে ব্যবহার করব, মাই ফ্রেন্ড হিরে ধরবে, এই কারণে হিজ ফ্রেন্ড হয়ে যাবে, হিজ ফ্রেন্ড। ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে কানেক্টর হিসেবে টু বসবে। এরপরে নিয়ম অনুযায়ী হেল্প মি ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে। সো মি এর হি এর অবজেক্ট হচ্ছে হিজ, হিম, এখানে আমরা হিম ইউজ করলাম। ওকে। তো যদি ভোকাটিভ কেসের ক্ষেত্রে যদি অবজেক্ট না থাকে তাহলে ভোকাটিভ কেসটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব। এরপর যদি অবজেক্ট থাকে তাহলে ভোকাটিভ কেসটাকে আমরা অ্যাড্রেসিং অ্যাজ অবজেক্ট, এরপর ভোকাটিভ কেসটা ইউজ করব। দেখি অ্যাড্রেসিং, এখানে যেহেতু হি সেড টু মি, এখানে অবজেক্ট রয়েছে এবং ভোকাটিভ কেসও রয়েছে। অ্যাড্রেসিং এরপরে অবজেক্ট মি অ্যাজ his friend, my friend, his friend, he as addressing me as his friend, comma he requested, normally ever he requested inverted comma পরিবর্তে টু, এরপরে ভার্ব হেল্প মি ফার্স্ট পারসন হিরে, এই হি এর অবজেক্ট হচ্ছে হিম। ওকে, হয়ে গেল আমাদের ভোকাটিভ কেসের সমস্যার সমাধান। ভোকাটিভ কেসের পরে আমরা দেখব এবার এক্সকিউজ মি, হ্যালো, লিসেন এ ধরনের শব্দ যদি ইনভার্টেড কমার ভিতরে, দ্যাট মিন্স রিপোর্টেড স্পিচের ভিতরে যদি থাকে তাহলে কিভাবে আমরা ইনডিরেক্ট ন্যারেশন করব। তো চলুন, এই ধরনের শব্দ থাকলে এক্সকিউজ মি, হ্যালো, লিসেন এ ধরনের শব্দ থাকলে আমরা সাবজেক্ট ইউজ করব, দেন ড্রিউ, এরপর অবজেক্টিভ পজিটিভ ফর্ম, দেন অ্যাটেনশন ইউজ করব। এরপরে নরমাল নিয়মে আমরা যেভাবে ন্যারেশন করি ঠিক সেভাবে অ্যান্ড ব্যবহার করে নরমাল নিয়মে ন্যারেশন করব। তো চলুন উদাহরণে, হি সেড টু হার এক্সকিউজ মি হোয়াট ইজ দ্য টাইম বাই ইওর ওয়াচ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সকিউজ মি শব্দটা রয়েছে, সো আমরা এই রুল ফলো করব। তো প্রথমেই সাবজেক্ট হি, এরপরে ড্রিউ, এরপরে অবজেক্টের পজিটিভ ফর্ম, তো হারের পজিটিভ ফর্ম হার, এরপরে অ্যাটেনশন ইউজ করব, দেন অ্যান্ড ব্যবহার করে আমরা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখা যাচ্ছে এই কারণে আস্কড ইউজ করব, আস্কড হার, ডাব্লিউএস কোশ্চেন, এখানে ডাব্লিউএস কোশ্চেন ডাব্লিউএস শব্দটি ইউজ করব, তারপরে সাবজেক্ট দ্য টাইম, এরপরে ভার্ব ইজ, সো এখানে ওয়াজ ব্যবহার করা হবে, ওয়াজ বাই ইওর সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, এই কারণে ইওরটা হারে পরিণত হবে, দেন ওয়াজ। ওকে, তো হয়ে গেল আমাদের খুব সহজেই এ ধরনের এক্সকিউজ মি, হ্যালো, লিসেন এ ধরনের শব্দ থাকলে আমরা খুব সহজেই এই রুলের মাধ্যমে সেটাকে ইনডিরেক্ট করতে পারবো। আমরা সরি, আই এম সরি এ ধরনের শব্দ যদি কখনো ইনভার্টেড কমার ভিতরে, দ্যাট মিন্স রিপোর্টেড স্পিচের ভিতরে থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে ইনডিরেক্ট করব। তো দেখি, যদি এ ধরনের শব্দ থাকে তাহলে সাবজেক্ট ইউজ করার পরে এক্সপ্রেস,
তারপর পজেসিভ ফর্ম, তারপর রিগ্রেট শব্দটা ইউজ করতে হবে, দেন নরমালি আমরা ন্যারেশন করব। তো দেখি উদাহরণে, হি সেড টু মি সরি আই কান্ট ডু ইট। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সরি শব্দটা রয়েছে। তো সরি শব্দ থাকলে আমরা রুলকে ফলো করব। তো সাবজেক্ট প্রথমেই হি, এরপরে এক্সপ্রেসড, এরপরে পজেসিভ ফর্ম মি এর পজেসিভ ফর্ম সরি হি এর পজেসিভ ফর্ম হিজ, regret, he expressed his regret, and যেহেতু assertive sentence এ কারণে said to অবজেক্ট রয়েছে, অবজেক্ট হচ্ছে me, that ইনভার্টেড কমা উঠে যাবে, that I ফার্স্ট পারসন, সো সাবজেক্ট হিসেবে পরিবর্তন হবে হি, ক্যান নট রয়েছে এই কারণে আমরা ইউজ করব কুডন্ট, এরপরে ভার্ব, অবজেক্ট। ওকে, তো হয়ে গেল সরি বা আই এম সরি যুক্ত সেন্টেন্স খুব সহজে ইনডিরেক্ট। এরপরে আমরা দেখি এক্সক্লামেটরি চিহ্ন রয়েছে এবং গুড, ওয়াও, গুড, মার্ভেলাস এ ধরনের শব্দ যদি থাকে আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে, তাহলে আমরা কিভাবে এটাকে ইনডিরেক্ট ন্যারেশন করব। তো প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, এরপরে গ্যাপ অ্যান্ড এক্সক্লেমেশন অফ প্লেজার, যেহেতু এগুলো আনন্দ বোঝাচ্ছে, সো এগুলোর পরিবর্তে প্লেজার ব্যবহার করা হবে। তো দেখি উদাহরণে, হি সেড ওয়াও ইট ইজ এ গুড জব। তো এখানে ওয়াও শব্দটা রয়েছে, সো আমাদের এই রুল ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট ইউজ করতে হবে, সাবজেক্ট, এরপরে গ্যাপ অ্যান্ড এক্সক্লেমেশন অফ প্লেজার, then and said that, যেহেতু অ্যাসার্টিভ, ইট সাবজেক্ট ইট, ভার্ব ইজ, সো এখানে ওয়াজ এ গুড জব। তো হয়ে গেল ওয়াও, গুড, মার্ভেলাস এ ধরনের এক্সক্লামেশন চিহ্নযুক্ত ওয়ার্ড যদি আমাদের ব্যবহার করা হয়, তাহলে আমরা অবশ্যই এভাবেই এই নিয়মেই সেটাকে ইনডিরেক্ট ন্যারেশন করব। ওকে, এরপর আমরা দেখব বাট, যদি বাট থাকে তাহলে বাটের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি। এরপরেই আমরা সংক্ষিপ্ত রূপ যদি থাকে আমাদের রিপোর্টেড স্পিচ যদি সংক্ষিপ্তভাবে থাকে, তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় কিভাবে সেটাকে লিখব এ নিয়ে আলোচনা করব। তো দেখুন, বাট যদি কোনো সেন্টেন্সে বাট থাকে এবং শুরুতে সে বাটটা থাকবে, এবং এই বাট যদি দুঃখ প্রকাশ করা হয়, হতাশা প্রকাশ করা হয়, তাহলে এই ধরনের বাটের পরিবর্তে এক্সপ্রেসিং ডিস্যাটিসফ্যাকশন বসাতে হবে। এরপরে নরমাল নিয়মে আমরা ন্যারেশন করব। ওকে, তো দেখি উদাহরণে, হি সেড বাট মাই প্রিপারেশন ইজ নট সো গুড। কোনো একজনের পার্টনারের সঙ্গে কথা বলতেছে যে তোমার প্রিপারেশন কেমন, ও বলল যে আমার প্রিপারেশন ভালো। এবার এই বক্তা বলতেছে কিন্তু আমার প্রিপারেশন এত ভালো না। তার মানে এই বক্তা তার দুঃখ বা বক্তা তার ডিস্যাটিসফ্যাকশনকে প্রকাশ করতেছে। সো আমরা এই বার্ডের পরিবর্তে ডিস্যাটিসফ্যাকশন, এক্সপ্রেসিং ডিস্যাটিসফ্যাকশন ইউজ করব। ওকে, তো চলো প্রথমেই এক্সপ্রেসিং, যেহেতু বার্ড রয়েছে, এক্সপ্রেসিং ডিস্যাটিসফ্যাকশন, expressing dissatisfaction, he said that, যেহেতু assertive, my first person, so he রে ধরবে, he পজিটিভ হচ্ছে his, preparation is আছে so was not so good। হয়ে গেল বারযুক্ত সেন্টেন্স কিভাবে আমরা ন্যারেশন করব তা দেখা হয়ে গেল। তো যদি কখনো রিপোর্টেড স্পিচের ভিতরে কোনো
সেন্টেন্স যদি সংক্ষিপ্তভাবে থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় তা অবশ্যই আমাদেরকে বিস্তারিতভাবে লিখতে হবে। তো আমরা উদাহরণের মধ্য দিয়ে সেটা ক্লিয়ার করব। সংক্ষিপ্ত রূপ থাকলে ইনডিরেক্ট করার সময় অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। তো হি সেড টু মি হাউ আর ইউ, সে আমাকে বলল তুমি কেমন আছো। ওয়েল আই সেড, আমি বললাম ভালো। তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা ইন্ট্রোগেটিভ চিহ্ন, এই কারণে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সো ইন্ট্রোগেটিভের নিয়মেই আমরা প্রথমে করব নরমালি। হি সেড টু মি, সরি, হি asked me, double question how you, সেকেন্ড পারসন, সো মি এর সাবজেক্ট হচ্ছে আই, এরপরে আর এর পরিবর্তে আমরা ওয়াজ ব্যবহার করব, ফুল স্টপ। এরপরে দেখতে পাচ্ছি আই সেড আই ওয়েল, এই ওয়েল দ্বারা কি বোঝানো হচ্ছে সেটাকে আমরা বিস্তারিতভাবে লিখব। তো দেখি, ওয়েল ভালো, এর অর্থ হচ্ছে আমি ভালো আছি, এর অর্থ হচ্ছে আমি ভালো আছি। সো আমাদের ইনডিরেক্ট করার সময় এটা সব পরিপূর্ণভাবে আমাদেরকে লিখতে হবে। তো চলি, আই, যেহেতু প্রশ্নের উত্তর দিচ্ছি, আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ ওয়েল। এই প্রশ্নের আলোকে আমরা উত্তরটা পরিপূর্ণভাবে লিখলাম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।